আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে নিজের উপর কোনো কন্ট্রোলই নেই? আমরা জানি কি করা উচিত, কিন্তু তারপরেও ভুল জিনিসটাই করি। ব্যাপারটা হতাশাজনক, তাই না? কিন্তু শুনুন, এটা কোনো চারিত্রিক দুর্বলতা বা ইচ্ছাশক্তির অভাব নয়। এর পেছনে আছে আমাদের মস্তিষ্কের এক জটিল খেলা। তো চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই খেলার নিয়মগুলোই জেনে নিই, আর নিয়ন্ত্রণের চাবিকাঠিটা আবার নিজের হাতে ফিরিয়ে আনি। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সমস্যাটা আমাদের শৃঙ্খলার নয়, সমস্যাটা হলো আমাদের মস্তিষ্কটাই যেন অন্য কেউ ছিনতাই বা হাইজ্যাক করে নিয়েছে। আর যখন কন্ট্রোল সিস্টেমটাই হাইজ্যাক্ট, তখন শুধু ইচ্ছাশক্তি দিয়ে খুব বেশি দূর এগোনো যায় না। এই সত্যিটা যদি আমরা একবার মেনে নিতে পারি, তাহলেই কিন্তু সমাধানের আসল পথটা খুলবে। তো সমাধানের দিকে যাওয়ার আগে চলুন একটু গভীরে যাই। আমাদের আসল শত্রুটাকে, বা বলা ভালো কোন জিনিসটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি মস্তিষ্কের ডোপামিন সিস্টেম নিয়ে। চলুন দেখি কিভাবে এটা হাইজ্যাক্ট হয়ে যায়। দেখুন, হাইজ্যাক ব্রেন কোনো কাব্যিক কথা নয়, এটা একটা নিউরোলজিক্যাল বাস্তবতা। ব্যাপারটা কি? আমাদের চারপাশে এখন এত সহজ বিনোদন, যেমন ধরুন ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করা, যে এর ফলে আমাদের মস্তিষ্কের ডোপামিনের একটা বন্যা বয়ে যায়। এই অতিরিক্ত ডোপামিনের কারণে মস্তিষ্কের যে পুরস্কার ব্যবস্থা বা রিওয়ার্ড সার্কিট আছে, সেটা প্রায় অকার্যকর হয়ে পড়ে। তখন নিউরনগুলো আর কঠিন কাজে মন দিতে চায় না, তারা শুধু সহজ আর তাৎক্ষণিক আনন্দটাই খুঁজতে থাকে। এটাই হলো হাইজ্যাক্ট অবস্থা। এই দ্বন্দ্বটা কিন্তু আমাদের সবার ভেতরেই চলে। একদিকে আছে সহজ, নিষ্ক্রিয় আরাম, মানে কোনো কিছু না করে শুধু ভোগ করে যাওয়া, যা দিনের শেষে আমাদের দুর্বল করে দেয়। আর অন্যদিকে আছে সক্রিয়, সৃষ্টি, মনোযোগ আর নিয়ন্ত্রণ থেকে আসা আসল ক্ষমতা। একটা হাইজ্যাক্ট মস্তিষ্ক বোঝাই যাচ্ছে সহজাতভাবেই ওই আরামের ফাঁদেই পা দেবে। তাহলে এই হাইজ্যাক্ট অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? ঠিক যেমন একটা কম্পিউটার অতিরিক্ত চাপে স্লো হয়ে গেলে আমরা তাকে রিস্টার্ট বা রিসেট করি, আমাদের মস্তিষ্ককেও তেমনি একটা রিসেট দেওয়া প্রয়োজন। চলুন আমাদের প্রথম প্রোটোকলটা দেখে নিই, যার নাম সিস্টেম রিসেট। এই রিসেটের মূল লক্ষ্যটা কিন্তু বেশ মজার। লক্ষ্যটা হলো একঘেয়েমিকে জীবনে ফিরিয়ে আনা। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এর পেছনের বিজ্ঞানটা হলো রিসেন্সিটাইজেশন, মানে মস্তিষ্ককে আবার সংবেদনশীল করে তোলা। যখন আমরা সব কৃত্রিম উত্তেজনা, যেমন সারাদিন ফোন টেটা বন্ধ করে দিই, তখন নিউরনগুলো ধীরে ধীরে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন দেখবেন একটা বই পড়া বা সাধারণ কোনো কাজ করার মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে। তাই একঘেয়েমিকে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে। তো এবার কথা না বাড়িয়ে সরাসরি অ্যাকশনে নামার পালাম। এটা একটা 7 দিনের চ্যালেঞ্জ, একটা যুদ্ধ, নিজের সবচেয়ে দুর্বল ভার্সনের বিরুদ্ধে। কোনো ফোন বেঞ্জিং নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, কোনো অপ্রয়োজনীয় বিনোদন নয়, একদম জিরো। ফোকাস থাকবে শুধুমাত্র জরুরি কাজ, বই পড়া আর নীরবতার উপর। এই কটা দিন মস্তিষ্ককে তার প্রাপ্য বিশ্রামটা দিতেই হবে। আচ্ছা, সিস্টেম তো রিসেট করা হলো, কিন্তু এটাই যথেষ্ট নয়। রিসেট করার পর যদি আবার সেই আগের পরিবেশে ফিরে যাই, তাহলে তো লাভ হলো না। তাই এবার আমাদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যা এই নতুন অবস্থাকে সুরক্ষিত রাখবে। চলুন দেখি পরিবেশ আর শরীরকে ব্যবহার করে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই নীতিটা খুব সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। আমরা যা দেখি, যা শুনি, যা গ্রহণ করি, আমরা ঠিক তাই হয়ে উঠি। আমাদের মস্তিষ্ক কিন্তু প্রতিনিয়ত তার চারপাশের পরিবেশ দিয়ে প্রোগ্রামড হচ্ছে। মানে যা ইনপুট দেবেন, আউটপুটও ঠিক সেরকমই হবে। আমাদের আচরণ আসলে আমাদের পরিবেশেরই একটা প্রতিচ্ছবি। চলুন আমাদের মস্তিষ্ককে একটা কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো ভাবি। একটা ভালো হার্ড ড্রাইভকে যেমন আমরা আবর্জনা বা ভাইরাস থেকে বাঁচিয়ে রাখি, মস্তিষ্ককেও ঠিক সেভাবেই সুরক্ষিত রাখতে হবে। এর জন্য আমাদের ডিজিটাল পরিবেশটাকেও পরিষ্কার করতে হবে। মানে যেসব অ্যাকাউন্ট বা কন্টেন্ট ট্রিগার করে সেগুলো আনফলো করা, ওয়াচার সার্চ হিস্ট্রি ডিলিট করা, আর শুধুমাত্র শিক্ষামূলক বা আত্ম উন্নয়নমূলক জিনিস দেখা। এভাবেই মস্তিষ্ককে নতুন করে সঠিকভাবে প্রোগ্রাম করা সম্ভব। এবার আসা যাক শারীরিক নিয়ন্ত্রণের কথায়। আমাদের শরীরে যে শক্তি জমা হয়, সেটাকে যদি সঠিক পথে চালনা না করা হয়, তবে তা প্রায় ভুল বা ধ্বংসাত্মক দিকে চলে যায়। এর সহজ সমাধান হল শক্তিকে একটা গঠনমূলক খাতে প্রবাহিত করা, যেমন জিম বা কঠিন শারীরিক পরিশ্রম। শরীরকে এতটাই ক্লান্ত করে ফেলতে হবে যে অন্য কোনো অবাঞ্ছিত চিন্তা করার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই যেন আর বাকি না থাকে। বেশ, আমরা সিস্টেম রিসেট করেছি, পরিবেশও গুছিয়ে নিয়েছি। কিন্তু তারপরে তো আকুতি বা তীব্র আকাঙ্ক্ষার মুহূর্ত আসবেই। প্রোটোকলের এই শেষ এবং সবচেয়ে কৌশলগত ধাপটা হল ঠিক সেই মুহূর্তটাকে সামলানো। যখন সেই আকুতির ঝড়টা আসবে, তখন আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি হবে? ধরুন সেই মুহূর্তটা এলো, একটা তীব্র আকুতি শনাক্ত করা হয়েছে। এখন কি করতে হবে? মনে রাখতে হবে এই আকুতিটা কিন্তু শত্রু নয়,
এটা একটা সিগন্যাল, আর এই সিগন্যালের জন্য আমাদের একটা আগে থেকে তৈরি করা প্রায় স্বয়ংক্রিয় একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা রেসপন্স প্রোটোকল দরকার। কৌশলটা হলো আকুতিকে দমন করা নয়, বরং ওটাকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করা। যখনই ওটা আসবে সাথে সাথে প্যাটার্নটা ব্রেক করতে হবে। কিভাবে? ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে, বা 20টা পুশ আপ করে, বা সাথে সাথে জায়গাটা পরিবর্তন করে। এই কাজগুলো মস্তিষ্কের মনোযোগের ধারাটা ভেঙে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই আকুতির ঢেউটা কিন্তু বেশিক্ষণ থাকে না। এটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, যা 10-15 মিনিটের মধ্যেই নিজে থেকেই মিলিয়ে যায়। শুধু ওই সময়টুকু পার করতে হবে। এবার একটা জরুরি কথা বলি, পতনের মূল কারণ কিন্তু আকুতি নয়, পতনের আসল কারণ হলো একঘেয়েমি। একটা অলস মনই আসলে সব সমস্যার উৎস, যাকে বলে শয়তানের কারখানা। কারণ যখন মস্তিষ্ক কোনো উদ্দেশ্য নিয়ে ব্যস্ত থাকে, তখন এসব অবাঞ্ছিত চিন্তা ঢোকার সুযোগই পায় না। তাই একটা ব্যস্ত মনই হল শৃঙ্খলার সবচেয়ে বড় রক্ষা কবচ। তাহলে সমাধানটা কি? সমাধান হলো প্রোঅ্যাক্টিভ হওয়া। মানে একঘেয়েমি আসার জন্য অপেক্ষা না করে সেটার জন্য আগে থেকেই একটা সিস্টেম তৈরি করে রাখা। যেমন একটা পড়ার তালিকা তৈরি রাখা, একটা নতুন কিছু শেখার জন্য পরিকল্পনা করা, বা কোনো সাইড প্রজেক্টে কাজ করা। মূল কথা হলো, অলস মুহূর্তটা আসার আগেই যেন আমাদের পরের পদক্ষেপটা কী হবে সেটা ঠিক করা থাকে। তো এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু কিছু বিচ্ছিন্ন কৌশল বা টিপস নয়। এগুলো হলো আত্মনিয়ন্ত্রণের আসল ভিত্তি। চলুন দেখি এই ভিত্তিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। আত্মনিয়ন্ত্রণ কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি নয়, এমনটা ভাবার কোনো কারণ নেই যে এটা শুধু কিছু ভাগ্যবান মানুষের জন্মগত ক্ষমতা। এই ধারণাটা একদমই ঠিক নয়। এটা কোনো সুপার পাওয়ার না হলেও এটাই হলো সেই মূল ভিত্তি বা ফাউন্ডেশন, যার উপর আমাদের জীবনের বাকি সবকিছু, সাফল্য, ভালো সম্পর্ক, মানসিক শান্তি দাঁড়িয়ে থাকে। একবার ভাবুন তো, কোনো বাড়ির ভিত্তি যদি দুর্বল হয় তাহলে কি হবে? ঠিক তেমনি এই ভিত্তিটা দুর্বল হলে বাকি সবকিছু ভেঙে পড়াটা কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত পুরো আলোচনাটা কিন্তু এই একটাই মৌলিক প্রশ্নে এসে দাঁড়ায়, আমাদের মন এবং শরীরের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? এটা কি বাইরের কোনো পরিস্থিতি বা ভেতরের কোনো আকুতির হাতে, নাকি এর নিয়ন্ত্রণটা আমাদের নিজেদের হাতে? এই সিদ্ধান্তের উপরই নির্ভর করে যে আমরা আমাদের জীবনের নির্মাতা হব নাকি পরিস্থিতির শিকার হয়ে থাকব। পছন্দটা সম্পূর্ণ আমাদের।